হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে এই ড্রামার ৪ নম্বর পার্টের গল্প নিয়ে এলাম। তবে ৪ নম্বর পার্টে ঘটতে চলেছে একদম অন্যরকম কাহিনী। মূলত এই পার্ট থেকেই শুরু হবে দ্য আনটেমের সবথেকে ট্র্যাজিক পর্বটা। যাই হোক, চলুন মূল গল্পে যাওয়া যাক। গত পর্বে আমরা দেখেছিলাম ওই ওশিয়ান ফিরে এসেছে ওর দিদির কাছে। ওর দিদি ওকে দেখে বলে, তুমি এতদিন কোথায় ছিলে আশিয়ান? এটা বলে ওকে জড়িয়ে ধরে। যদিও আশিয়ান কোথায় ছিল সেসব ম্যাটার না, এতদিন পরে যে ও ফিরে এসেছে তাতেই ওর দিদি অনেক খুশি। ওর দিদি ওকে বলে, এখন থেকে যাই হয়ে যাক না কেন আমরা ৩ ভাই বোন সবসময় একসঙ্গেই থাকবো। ওর দিদিও ফিরে আসে অনেক খুশি হয়েছিল, কিন্তু আশিয়ান ওর হাতের বাঁশির দিকে তাকিয়েই ছিল। বাহিরে থেকে লানজান এটা দেখে আর ওর দিকে বাহিরে থেকেই তাকিয়ে থাকে এবং ওকে একটা অন্যরকম চিন্তা ভাবনাও করতে দেখা যায়। এরপরে আমাদের নেভার নাইট দেখানো হয়, যেখানে ওয়েন রুহানের কাছে একজন রিসাইভাল এসেছিল একটা অস্ত্র নিয়ে, আর ওয়েন রুহানকে বলে যে ওয়েন চাওকে মেরে ফেলা হয়েছে, এটা ওয়েন চাওয়ের অস্ত্র। ওয়েন রুহান তখন ক্রোধের অনলে জ্বলতে লাগে। পরের দৃশ্যে আমরা সমস্ত ক্লান লিডারদের দেখি, এখানে নিমিংজু ওই ওশিয়ানে ফিরে আসার জন্য একটা জলসার আয়োজন করেছে। নিমিংজু ওই ওশিয়ানকে জিজ্ঞেস করে, তোমার হাতের সোয়ার্ড কোথায়? ওই ওশিয়ান বলে, জাস্ট আমার মুড হয়নি তাই আমি নিয়ে আসিনি। তখন সবাই ওর কথা শুনে ওর অ্যাটিটিউড দেখে ওর সমালোচনা করতে লাগে, বিশেষ করে জিনজি নামের এই লোকটা। তখন ওখানে লানজান উপস্থিত ছিল না। লানজান ওর রুমে বসে চিন বাজাচ্ছিল। এটা ওখান থেকে ওই ওশিয়ান শুনতে পেয়ে বাহিরে বের হয়ে আসে আর ওর রুমের সামনে বসেই শুনতে লাগে। তখন ওখানে জ্যাং চ্যাং আসে আর বলে, ওই ওশিয়ান তুমি কেন তোমার শর্ট ক্যারি করছো না? তখন ওই ওশিয়ান বলে, বললাম তো আমার মুড নেই, তাছাড়া আমাকে যে কাজ মানুষ করতে বেশি জোর করে সেটা করতে আমার একদমই ইচ্ছে করে না। তাই জ্যাং চ্যাং তুমি আমাকে বেশি বেশি ফোর্স করো না কেন আমি আমার শর্ট ক্যারি করছি না, কারণ তোমরা ফোর্স করলেও আমি আমার শর্ট ক্যারি করব না। এরপরে ওখান থেকে এসে ওই ওশিয়ান ওর রুমে বসেই তপস্যা করছিল। তখনও নিজেকে আবিষ্কার করে ওই বিউরিয়ালস মাউন্টের ভিতরে। যখনও ওখানে ৩ মাসের জন্য আটকা পড়েছিল সেই সময়ের কথা ওর মনে পড়তে লাগে, কিন্তু ও কারোর আসার আওয়াজ শুনেই হঠাৎ করেই উঠে দাঁড়ায়। এটা ওর দিদি ছিল। এখন ও অনেকটাই লজ্জিত হয়ে যায় যে দিদিকে দেখেই ও এমনটা কেন করে উঠল। ওর দিদিও ওকে বলে, আশিয়ান তুমি ঠিক আছো? এটা বলে ওর দিদি যখন ওর বাঁশিটা টাচ করতে যায়, বাঁশিটা তখন ওর দিদিকে দূরে সরিয়ে দেয়। তখন ওর দিদির কাছে এসে বলে, দিদি তোমার লাগেনি তো? তখন ওর দিদি বলে, আশিয়ান এই বাঁশি তার মালিককে চেনে, এজন্য যখনই আমি টাচ করেছি তখনই ও আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তোমার এই বাঁশি কিন্তু একটা নাম ডিজার্ভ করে, ওর নাম কি দিবে? তখন ওই ওশিয়ান বলে, আমার এই বাঁশির নাম চেংচিং। এরপরে আমরা আবারও ওখানে লানজানকে দেখতে পাই। এদিকে নেভার নাইট দেখানো হয়, যেখানে ওয়েন রুহান তার হাতে যে ৩ টুকরা ইন আয়রন ছিল সেটা দিয়ে পাপেটদেরকে কন্ট্রোল করছিল, আর মাত্র ১ টুকরো ওর কাছে ছিল না। এদিকে আবার জওজিন আসে, যে এসেছিল মেইনলি ওই ওশিয়ানের সঙ্গে দেখা করতে। সমস্ত লিডাররা যখন ওই ওশিয়ানের জন্য ওয়েট করছিল তখন এখানে ওই ওশিয়ান ছিল না। তো জ্যাং চ্যাং বলে, আমি ওই ওশিয়ানকে খুঁজে নিয়ে আসছি। সবাই ওই ওশিয়ানের অ্যাটিটিউড নিয়ে কথা বলতে লাগে। এদিকে ওই ওশিয়ান বাহিরে এসে দেখতে পায় ওয়েন ক্লানের কিছু লোকদেরকে খুব বাজেভাবে মারা হচ্ছিল, যেটা দেখে ওই ওশিয়ানের বুকে পেইন উঠতে শুরু করে এবং ওর ভিতরে আমরা ওয়েনচিং এবং তার ফুপুকেও দেখতে পাই। এদেরকে ধরে মারছিল জিন ক্লানের মানুষজন এবং এখানে ও দেখতে পায় ওয়েনচিংকে। ওয়েনচিংও দেখতে পেয়েছিল ওই ওশিয়ানকে। ওই ওশিয়ান সহ্যই করতে পারছিল না যখন, তখনও ওর ফ্লুট প্লে করতে শুরু করে, কারণ এখন যদি ও ফ্লুট প্লে না করে তাহলে ওর যন্ত্রণা কোনোভাবেই কমবে না। তবে ওর বাঁশির আওয়াজ আবার কেউ নিতে পারছিল না। এই মুহূর্তে ওদের উপরে যে আক্রমণ করা হচ্ছিল সেগুলো অনেকটা থেমে যায়। ওই ওশিয়ান দূর থেকে ওয়েনচিংকে দেখে, ঠিক তখনই ওর দিদি এসে ওকে ডাক দেয়। ওর দিদি বলে, সবাই তোমার জন্য ওয়েট করছে। ওর দিদিকে বলো চলো আমরা যাচ্ছি। ওর দিদি তখন জিজ্ঞেস করে, আশিয়ান একটু আগে আমি যেটা দেখলাম ওটা কী ছিল? যখন ও বলে, কই কোনো কিছু না তো। ওর দিদি কিন্তু পুরো দৃশ্যটাই দেখেছে। যাই হোক, ওর দিদি ওকে প্রশ্ন না করে নিয়ে আসে। এদিকে আমরা নিমিংজুকে দেখতে পাই, যে এখন সবাইকে লিড করছিল যে কিভাবে ওরা ওয়েন ক্লানকে আক্রমণ করবে। ঠিক তখনই ওখানে হাওয়া দিতে শুরু করে, কারণ তখন ওখানে ওই ওশিয়ান এসেছিল। ও আশায় সবার একটা দমকা হাওয়া লাগে। ওই ওশিয়ান এসে সবাইকে গ্রিট করে আর বলে, আপনারা যে জিনিসটা চাচ্ছেন সেটা 1 মাসের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। আপনারা চাচ্ছেন তো ইন আয়রন, ঠিক আছে।
ওটা আপনারা 1 মাসের ভিতরেই জয়লাভ করে ফেলবেন। তখন জিনজি বলে ওর কত ওভার কনফিডেন্স। ইভেন সবাই ভাবছিল ওই ওশিয়ান এত জোর দিয়ে কিভাবে বলছে। এরপরে আমরা লাননজি আর ওর ভাইকে দেখি। ওর ভাই লাননজিকে বলছিল যে ওই ওশিয়ানকে একটু বেশি কনফিডেন্স দেখিয়ে ফেলছে না। তখন ওর ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, ভাই দুনিয়াতে খারাপ আর ভালো বলে আলাদা কিছু কি সত্যিই হয়? তখন ওর ভাই বলে যে দুনিয়াতে ভালো এবং খারাপের ব্যবধান খুবই কম, কিন্তু মানুষের তৈরি করা রুলস আবার কিন্তু মানুষই ব্রেক করে। তবে মানুষের ভালো খারাপ জাজ করতে গেলে আমাদের আগে দেখতে হবে সেই মানুষটাকে আমরা চিনি কিনা এবং তার মোটিভ কতটা। এরপরে লানজান আসে ওই ওশিয়ানের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু ওই ওশিয়ানের সঙ্গে দেখা হয় না, দেখা হয় ওর দিদির সঙ্গে। ওই ওশিয়ান তখন ওই পথ দিয়ে যাচ্ছিল, ও দাঁড়িয়ে এদের কথা শুনে ওর দিদি লানজানকে বলে যে ওই ওশিয়ান কি আসলেই খারাপ কিছু করছে। লানজান তখন বলে ওই ওশিয়ান যেটা করছে তা ওর বডিকে হ্যাম্পার করবে, হয়তো ওর মাইন্ডও কন্ট্রোল করতে পারবে না। ঠিক তখনই ওখানে ওই ওশিয়ান আসে আর বলে, লান অনজি আপনি আমার দিদিকে কি বলছিলেন? তখন লান অনজির খুবই রাগ হয়ে যায়, ও মুখ ফুলিয়ে ওখান থেকে চলে আসে। ওর দিদি বলে লানজান আমাকে কিছুই বলছিল না, আমি ওর কাছে জিজ্ঞেস করেছিলাম, ও শুধু বলেছে তুমি যেটা করছো সেটা নাকি তোমার বডিকে হার্ম করবে। ওই ওশিয়ান ওর ভুল বুঝতে পেরে আবারও লানজানের পিছু এলে লানজান এবার ওর দিকে অস্ত্র তুলে দেয় এবং একদম ওর গলা বরাবর ধরে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার অস্ত্রও তুলে নেয়। ওই ওশিয়ান তখন লানজানকে বলে, লানজান আমি অনেক দুঃখিত আগের ব্যবহারের জন্য। এরপরে ওরা দুজন একটা রোপটপের উপরে উঠে বসে থাকে আর ওরা আগের কথা বলছিল। ওই ওশিয়ান বলে, তোমার মনে আছে প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল আমরা ঠিক এভাবেই বসে গল্প করছিলাম? তখন লানজান বলে, গল্প করছিলাম না, বরং আমরা সেদিন ফাইট করছিলাম। তখন ও হাসতে লাগে আর বলতে লাগে, লানজান তুমিও কি ভাবো যে আমি যেটা করছি সেটা খারাপ? আমি তো আসলে কোনো উইকেট ট্রিক্স করি না, আমি যেটা করি সেটা ক্রাফটি ট্রিক্স। এতে আমার কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। আর তাছাড়া পৃথিবীতে এমন কোনো জিনিস কি আদৌ আছে যা মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে? আমার তো মনে হয় না, কখনোই না, কারণ আমার মনকে আমি খুব ভালোভাবেই বুঝি। লানজান তুমিও কি আমাকে ভুল বুঝছো? এটা বলে ও নিচে নেমে আসে। তখন লানজান ওকে পিছন থেকে বলে, বইয়িং আমি তোমাকে সাহায্য করতে চাই। এটা শুনে বইওশিয়ান দাঁড়িয়ে পড়ে আর বলে, আচ্ছা ঠিক আছে। এটা বলে ও চলে আসে। এরপরে আমরা নিমিংজুকে দেখতে পাই যে সবাইকে বলছিল আজকেই আমরা ওয়েন ক্লানের বিরুদ্ধে লড়াই করব এবং ওয়েন ক্লানকে অ্যাটাক করব, আর সবাই সেটাই বলছিল যে আজকেই সানশুট হবে এবং ওরা তাই করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আমরা ওয়েন রোহানকে দেখি যার কাছে 3 টুকরো ইন আয়রন ছিল। সে ইন আয়রন দিয়েই এখন ঘোষ পাপেটদের কন্ট্রোল করতে লাগে। সে কিন্তু মানুষ দিয়ে লড়াই করছিল না, বরং সমস্ত মানুষের পিছনে সে লেলিয়ে দিয়েছিল তার ঘোষ পাপেটগুলো, যে পাপেটগুলোর মৃত্যু হয় না, বরং সে ওই ইন আয়রন দিয়ে ওই পাপেটগুলোকে কন্ট্রোল করতে পারে। তাই তো এখানে শত শত সৈন্যরা খুব আহত হয়ে যায়। এরপরে আমরা জওজিনকে দেখতে পাই। ও সরাসরি ওয়েন ক্লান অ্যাটাক করার জন্য একটা ম্যাপ পেয়েছিল, যে ম্যাপটা আসলে অনেক কার্যকরী। এদিকেও অনেক সৈন্যরাই বাজেভাবে আহত হয়েছিল। এদিকে জওজিনকে নিমিংজু জিজ্ঞেস করে, এই ম্যাপ আপনি কোথায় পেলেন? কিন্তু জওজিন বলে, প্রাইভেসি রক্ষার্থে এটা আমি আপনাকে বলতে পারবো না, তবে সে আমাদের খুব কাছেরই একজন মানুষ। এরপরে ওরা সবাই ওয়েন ক্লান আক্রমণ করার জন্য বেরিয়ে পড়ে। তবে ওরা যে পথ দিয়ে ওয়েন ক্লান আক্রমণ করবে বলে ভেবেছিল সেই পথ একদম ব্লক হয়েছিল, ওই পথ দিয়ে ওরা আক্রমণ করতে পারবে না। আর ভুল হয়ে যাওয়ায় নিমিংজুকে ধরে ফেলে ওয়েন রুহান। ওয়েন রুহান এখন নিমিংজুর উপরে টর্চার করতে লাগে। আর এর সাথে সাথেই এখানে আমরা একটা চমক দেখতে পাই, সেটা হলো মেং আও। মেং আওকে নিজের ক্লান থেকে বের করে দিয়েছিল নিমিংজু, তারপরে সে ওয়েন ক্লানে এসে জয়েন হয়েছে। এখানে তো ওকে দেখে আরও বেশি ক্ষেপে যায় নিমিংজু। নিমিংজুর চোখে মেং আও সবসময় একজন বিশ্বাসঘাতক মানুষ, আর এখন নিমিংজুর উপরে আক্রমণ করতে লাগে মেং আও। এবার যখন নিমিংজু ওর উপর আক্রমণ করতে লাগে তখন ওকে আবার প্রোটেকশন দিতে লাগে ওয়েন রুহান। এদিকে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, সবাই সম্মুখ দরজা দিয়েই প্রবেশ করেছে। আর ওয়েন রুহান ভিতর থেকেই পাপেটগুলোকে কন্ট্রোল করছিল এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন ওই পাপেটগুলো যতজন মানুষকে অ্যাটাক করছিল তাদেরকেও পাপেট বানিয়ে দিচ্ছিল, ফলে পাপেটদের দল খুব দ্রুতই ভারী হয়ে যাচ্ছিল। এখন ওই ওশিয়ান বলে, লানজান এবার আমরা কিভাবে জয়ী হব? তখন লানজান বলে, আমরা এখনও যুদ্ধ করব আমাদের শেষটা দিয়ে। ওই ওশিয়ান তখন হাসতে লাগে, কারণ যুদ্ধ করে এদের সঙ্গে পারা যাবে না কোনোভাবেই, তা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, কারণ এরা তো কোনোভাবেই মরবে না, ওরা অমর। ঠিক তখনই বাঁশি তুলে নেয় আবারও ওই ওশিয়ান। ও একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ওর ফ্লুট প্লে করতে লাগে, যেটা দিয়ে অনেক ব্ল্যাক স্মোক বের হতে লাগছিল।
আস্তে আস্তে ওই কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং এগুলো ছিল অনেক প্রবল। আর এই কালো ধোঁয়াগুলো কোনো মানুষকে অ্যাটাক করছিল না, বরং এগুলো অ্যাটাক করছিল ঘোষ পাপেটদেরকে। আর ওখানে এই পাপেটকে একদম ছাই করে ফেলছিল। ওয়েন রুহান ভিতর থেকে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। ও তখন জোরে জোরে বলতে লাগে, কে কে আমার ইন আয়রনকেও কন্ট্রোল করছে, এটা বলে বাহিরে আসে। আর দেখতে পাই ওই ওশিয়ানের কাছে এমন একটা কোনো যন্ত্র আছে যেটা টোটালি অন্যরকম। ওই ওশিয়ানকে তখন বলে, তুমি সে যে আমার ইন আয়রনকেও কন্ট্রোল করছো? আর তখন ওই ওশিয়ান বলে, হ্যাঁ কেন, আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? ওয়েন রুহান বলে, তোমার ওই ইন আয়রন তুমি কোথায় পেয়েছো? তখন ওই ওশিয়ান বলে, আমার এটা ইন আয়রন নয়, এটার নাম স্টেজিয়ান টাইগার সিল, যেটা আমি একটা সোয়ার্ড থেকে বানিয়েছি। তখন ও বলে যে ওটা তো ইন আয়রনকেও মাস্টার করতে পারে, তার মানে ওটা অনেক শক্তিধর কোনো কিছু। ওটা যখনই দেখতে যাবে তখন ওই ওশিয়ান দুই হাতে নিয়ে নেয় তার স্টেজিয়ান টাইগার সিলকে। ওয়েন রুহান তো ওই টাইগার সিলের প্রতি এখন লোভনীয় হয়ে পড়ে, তাই তো ও ওই ওশিয়ানের ওই টাইগার সিলকে ধরতে যায়। ধরতে না পেরে ওই ওশিয়ানের গলা ধরে রাখে। ঠিক তখনই আমরা দেখতে পাই ওই ওশিয়ানের ধোঁয়া চারিদিক থেকে ঘোষ পাপেটদেরকে একেবারে নিস্তেজ করে ফেলছিল এবং জয় অবশ্যম্ভাবী হয়ে যায়। এখন শুধুমাত্র ওয়েন রুহানকে মারলেই কিন্তু ওয়েন রুহানের বিরুদ্ধে এরা সবাই জিতে যাবে। কিন্তু ওয়েন রুহানকে আর আলাদা করে মারা লাগে না, পিছন থেকে কেউ একজন এসে ওকে মেরে দেয়। আর এদিকে অজ্ঞান হয়ে যায় ওই ওশিয়ানও। আর ওয়েন রুহানকে যে মেরেছিল সে হলো মেঙ্গাও। মেঙ্গাও যে ওয়েন রুহানকে মারবে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। এই মেঙ্গাওকে দেখে আমার একদমই সহ্য হচ্ছিল না। যদিও ও ওয়েন রুহানকে মেরে দিয়েছে, তারপরেও ও একটা বিশ্বাসঘাতক মানুষ। ও যখন নি মিংজুর কাছে থাকতো তখন ওর সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে, এদিকে এখন ওয়েন রুহানের সঙ্গে। এমন মানুষ ভয়ানক। এদিকে জওজিন বলতে লাগে, অবশেষে নেভার নাইটে সূর্য অস্ত্র গেল। এরপরে আমরা নি মিংজুকে দেখতে পাই। জওজিন এসে নি মিংজুকে ধরেছিল। তো জওজিন বলে, বড় ভাই আমরা জিতে গিয়েছি। নি মিংজু তখন চোখের সামনে মেংআওকে দেখে খুবই রেগে যায় আর বলে, ওই শয়তানটা এখানে কি করছে? এবং নি মিংজুকে যখন মারতে যায় তখন জওজিন আটকে দেয় আর বলে, সে কিন্তু আমাদের ভালোই করেছে। আপনি জিজ্ঞেস করেছিলেন না আমাকে ম্যাপটা কে দিয়েছে? ম্যাপটা আসলে ওই দিয়েছিল। ও এখানে ছিল ঠিকই, কিন্তু ও আমাদের হেল্প করেছে। তখন নি মিংজু বলে, ও এখানে থাকলেও ও একজন বিশ্বাসঘাতক মানুষ, তাই ওর মরে যাওয়াই উচিত। তবে জওজিনের জন্য এ যাত্রায় বেঁচে গিয়েছিল মেঙ্গাও। তবে ও কিন্তু দুই পক্ষেই বিশ্বাসঘাতকতা করলো। তার মানে ও যে অন্য কোথাও বিশ্বাসঘাতকতা করবে না এমনটা কিন্তু নয়। এমন ধরনের মানুষ সত্যি খুবই ভয়ানক হয়। তারা যে কারোর সঙ্গে যে কোনো সময়ই বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু এ যাত্রায় ওকে ক্ষমা করা হয়েছিল। এদিকে আমরা ওই ওশিয়ানকে দেখতে পাই অনেক এনার্জি তার লস হয়েছিল। 3 দিন ঘুমানোর পরে ওর ঘুম ভাঙে অবশেষে। ঠিক তখন ওর সঙ্গে দেখা করতে আসে লানজান। লানজান ওর সাথে কোচিন নিয়ে এসেছিল ওকে প্লে করে শোনানোর জন্য। কারণ লানজান যখন ওর এই বাদ্যযন্ত্রটা বাজাতো সেটা মানুষকে অনেকটা হিল করে দিত। এরপরে আমরা দেখতে পাই নি মিংজু এবং জওজিন ওরা বলতে লাগে, ওয়েন ক্লানের যে সব নিরীহ মানুষগুলো বেঁচে আছে ওদেরকে কি করা হবে? তখন জিন ক্লানের জিন সর্দার বলে যে ওদের সবাইকে একে একে মেরে ফেলা উচিত। তখন ওরা দুজন বলতে লাগে, ওরা তো নিরীহ মানুষ, ওদেরকে মারার কোনো দরকার নেই। তখন জিন লিডার বলে, কে বলতে পারে? এখনও তো ইন আয়রনের এক পিস মিসিং আছে। ওই মিসিং পিসটা যদি ওরা খুঁজে বের করে আবার আমাদের বিরুদ্ধে লড়াই করে, কারণ 3 পিস তো অলরেডি ধ্বংস করে দিয়েছি, কিন্তু 1 পিস তো বাকি আছে। তখন আমরা আবার মেংআওকে দেখতে পাই। ও আসলে জিন ক্ল্যানেরই ছেলে। এতদিন যে ওর নি ক্ল্যানে যারও সন্তান হয়েছিল, ওর আসল পরিচয় হলো জিন ক্ল্যানের। তাই তো ও এখন জিন ক্ল্যানেই ফিরে গিয়েছে। এদিকে লানজান এবং ওই ওশিয়ান দাঁড়িয়েছিল। ওরা জানতে পারে যে নিরীহ মানুষদের উপরেও অনেক বেশি অত্যাচার করা হচ্ছে। এটা শুনতে পাওয়ার পরেই অনেক বেশি পেইন হচ্ছিল আবারও ওই ওশিয়ানের। লানজান ওর জন্য কনসার্ন হয়ে বলে যে ওয়েন রুহান যেটা বলেছিল ইন আয়রনের অপর একটা অংশ দিয়ে ওই স্টিজিয়ান সিলটা তৈরি করা হয়েছে, এটা কি সত্যি? ওই লোক তো ওটাই বলেছিল যে ইন আয়রনকেও মাস্টার করতে পারে, এটা তার মানে ইন আয়রনের অংশ দিয়ে বানানো। তখন লানজানকে ও বলে যে তুমিও কি লানজান এটাই বিশ্বাস করো যে আমি ওই 1 পিস চুরি করেছি? তাছাড়া তুমি কি ভয় পাচ্ছ যে আমিও ওয়েন রুহানের মতো হয়ে যাব? আমার কাছে যেটা আছে সেটা তো ইন আয়রন নয়, আর আমিও ওয়েন রুহান নয়, তাই আমাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। লানজান ওকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি ওটা কোথায় পেয়েছো? তখন ওই ওশিয়ান বলে, তোমাকে যদি বলি যে সুয়ানু কেভের ভিতরে আমি যে একটা শর্ট পেয়েছিলাম সেই শর্টটা রিফাইন্ড করেই আমি ওটা বানিয়েছি।
তখন লানজান ওকে বলে, কখন তুমি ওটা রিফাইন করেছো? তখন ওই ওশিয়ান বলে, যদি আমি বলি আমি 3 মাস এমন একটা জায়গায় ছিলাম যে জায়গায় কোনো সূর্যের আলো পৌঁছায়নি, সেখানেই আমি রিফাইন করেছি, তুমি কি বিশ্বাস করবে? লানজান তখন বলে, এমন জায়গা কি সত্যিই আছে? তখন ওই ওশিয়ান বলে, তার মানে তুমিও কি আমাকে সন্দেহ করছো? এটা বলে যখন ও চলে যাচ্ছিল তখন লানজান বলে, আমি তোমাকে বলেছি আমি তোমাকে হেল্প করব। এরপরে ওরা অনেক মানুষের আর্তনাদ শুনতে পেয়ে সেদিকে চলে আসতে লাগে। এখানে দেখা যায় জিনজি নামের সেই শয়তান লোকটা এখন সব নিরীহ মানুষদেরকে খুব পৈশাচিক আনন্দ নিয়েই মারছে। তখন এরা দুইজন এসে প্রতিবাদ করলে জিনজি বলে ওই লোকগুলো মৃত্যুই ডিজার্ভ করে, কিন্তু ওই ওশিয়ানের সামনে সে বেশিক্ষণ দাঁড়াতে পারে না ওর বাঁশির ভয়ে। তাই তো ওরা চলে যায় আর এরা দুইজন মিলে ওখানে আত্মার শান্তির জন্য ফ্লুট এবং কুচিন প্লে করে। এদিকে তো অবশেষে শত্রু বিনাশ হয়ে গিয়েছিল, সবার মনে অনেক আনন্দ ছিল। জিন ক্লানের হয়ে সব কিছুই এখন তত্ত্বাবধান করছিল ওই লোকটি, মানে মেং আও। এখন এই জলসায় সবাই উপস্থিত ছিল আর আজকের এই জলসাটি হচ্ছিল বোয়েন ক্লানে। যেহেতু বোয়েন ক্লান এখন বেঁচে নেই, এখন জিন ক্লান এবং অন্যান্য ক্লানের লোকজন এখানেই ছিল। তবে মেংগাওকে জিজ্ঞেস করে ওই ওশিয়ান যে তুমি যে অস্ত্রটা দিয়ে মেরেছিলে বোয়েন রুহানকে, ওই অস্ত্র তোমাকে কে দিয়েছে? মেংগাও তখন বলে, ওই অস্ত্র আমাকে কেউ দেয়নি, আমি যখন বাহিরে আসি তখন আমি হঠাৎ করে ওই সিনিস্টার যুক্ত অস্ত্রটাই দেখতে পাই, আর তার জন্য ওই স্টেইনলেস স্টিলটা আমি তুলে নিয়েই ওর পিঠে গেঁথে দিই, এর বেশি কিছু বলতে পারবো না। এরপরে ওই ওশিয়ান বাহিরে এসে বসে থাকে, কারণ ভিতরের এইসব আলাপচারিতা ওর ভালো লাগছিল না। তখন জিন লিডার জিজ্ঞেস করে জিয়াংচ্যাংকে যে আমরা আবারও ভাবছি তোমার দিদির সঙ্গে আমার ছেলের বিয়ের কথা, যেহেতু তুমি এখন জিয়াং ক্লানের লিডার তাই তোমার মতামত অনুযায়ী আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। কিন্তু জিয়াংচ্যাং হঠাৎ করে এরকম প্রশ্ন শুনে কিছুই বলতে পারে না। তখন ওখানে ওই ওশিয়ান আসে আর বলে, বিয়েটা তো আমার দিদির, তাহলে আমার দিদির মতামতই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তখন ওর দিদি উঠে দাঁড়ায় আর বলে, মাত্রই আমাদের বাবা মা মারা গিয়েছে, আমরা এখনও শোকের ভিতরেই আছি, এই মুহূর্তে আমি চাচ্ছি না বিয়ে করতে, তাই আমাদেরকে ক্ষমা করবেন, আমরা এটা নিয়ে পরে ভেবে দেখব। তখন জিন লিডার বলে, আচ্ছা ঠিক আছে, সেটা ব্যাপার নয়। জিন লিডারই যেন এখন ওয়েন ক্লানের মতো ব্যবহার করতে শুরু করে। এরপরে এরা 3 ভাই বোন ইয়াংমেংয়ে চলে আসে। তবে ইয়াংমেংয়ের অবস্থা ছিল অনেক খারাপ, কারণ এখানে যেহেতু ওয়েন ক্লানের লোকজন তাদের বসতি গেড়েছিল, তাই অনেক কিছুই এখানে বদলে গিয়েছে। তবে এসব জিয়াংচিংয়ে সহ্য হয় না, ওর পার্পল লাইট দিয়ে সব কিছুই গুড়িয়ে দেয়। ওদিকে আমরা দেখতে পাই যে লান অঞ্জির হাতে ওর আঙ্কেল একটা বই তুলে দেয় আর বলে, এটা একটা ক্লিনস রিসেন্ট বই, এই বইটা অনেক বেশি কাজে লাগবে, কারণ নতুন করে পৃথিবীতে রুল সেট করতে হবে। এদিকে জিয়াংচ্যাং নতুন করে আবার তার ক্লান শুরু করেছিল, ওদিকে লান অঞ্জি বইটা হাতে নিয়ে ভাবছিল তাকে আবার নতুন করে রুলস বানাতে হবে, যে বইয়ের শুরুতেই লেখা ছিল ইরাডিকেট দ্য ইভেল এবং নিউ রুলস অ্যাড করো। ওই ওশিয়ান লোটাস কেভ থেকে শহরে বেড়াতে এসেছিল। ও যখন মদ খাচ্ছিল ঠিক তখনই ওর জৌজিনের সঙ্গে দেখা হয়ে যায়। ও দূর থেকে জৌজিনকে বলে, খাবেন নাকি? তখন জৌজিন বলে যে খাওয়া যেতেই পারে। ও অবাক হয়ে যায়, কারণ লান সেক্টের কেউ কিন্তু ড্রিঙ্ক করে না। তাই জৌজিন বলে, মাঝে মাঝে করাই যায়, এটা তো গোনাই পড়ে না। তারপরে জৌজিন ওকে বলে, তুমি আমার সঙ্গে কখনো কুসু লান সেক্টে বেড়াতে যেও। ও বলে ঠিক আছে। তখন জৌজিন ওকে বলে, তোমার জন্য কিছু গান শিখেছে লান অঞ্জি, যেগুলো তোমাকে শোনাতে চাই। ও তখন বলে, আপনি কি মিন করতে চাইছেন? তখন জৌজিন বলে, তুমি যেটা করছো সেটা তো তোমার বডিকে হ্যাম্পার করবে, তোমার রাগ বাড়িয়ে দিবে, এটা তো তোমার জন্য ভালো নয়। তাহলে তুমি কেন এটা করছো? তুমি আবারও যদি চাও আমরা তোমাকে শোয়ার তুলে নিতে হেল্প করব। কিন্তু তখন ওই ওশিয়ান রেগে যায় আর বলে, আমি বাঁশিটাই ঠিক আছি। কিন্তু জৌজিন বলে যে তুমি বাঁশিতেই ঠিক থাকলেও এটা তোমাকে একসময় কিন্তু হ্যাম্পার করবে, তুমি ভুল বুঝছো। তখন ওই ওশিয়ান বলে, হয়তো হতে পারে, আমি এক বিস্ময়কর মানুষ যার এসবে কোনো কিছুই হবে না, এটা বলেই চলে আসে। এরপরে আমরা দেখতে পাই ও যখন ইয়াংমেংয়ে ফিরে আসে তখন জিয়াংচ্যাং ওর সঙ্গে কথাই বলছিল না, কারণ ও না বলেই বাইরে গিয়েছিল। তখন ওই জিয়াংচ্যাংকে মানানোর চেষ্টা করলে জিয়াংচ্যাং ওকে ফেলে দেয়, ও অল্পতেই পড়ে যায়। জিয়াংচ্যাং বলে, একটুতেই পড়ে গেলে, তুমি কি এতই দুর্বল হয়ে পড়েছো? তখন ওকে আবারও টেনে তুলতে গেলে ওকে বাধা দেয় ওই ওশিয়ান আর বলে, দরকার নেই। আচ্ছা আপনাদের কি মনে হয় ওই ওশিয়ান কেন এত দুর্বল হয়ে গেল, আর কেনই বা ওর শোয়ার চালানো ছেড়ে দিল? যাই হোক, এরপরে ওর দিদির কাছে আসে। ওর দিদির কাছে এলেই ওর দুনিয়ার সব চিন্তা গায়েব হয়ে যায়। এরপরে ওরা 3 ভাই বোন আবারও মজা করে কথা বলছিল। ওর দিদি বলে, আমরা 3 ভাই বোন কখনো আলাদা হব না। ওর দিদি চলে গেলে জিয়াংচ্যাং বলে, আচ্ছা জিন ক্লানের সঙ্গে দিদির বিয়ের কথা তুমি কি ভাবছো? জিন জিশুয়ান কিন্তু এর পরেই লিডার হবে,
তখন ওই ওশিয়ান বলে, আমি ভাবি না ওর সঙ্গে আমার দিদির বিয়ে হবে, ও আমার দিদিকে অপমান করেছে। তখন জিয়াং চ্যাং বলে, কিন্তু আমার মনে হয় দিদির সঙ্গে ওর বিয়েটা ভালোর জন্যই হবে। এদিকে আমরা দেখি যে সিক্রেট লাইব্রেরিতে অর্থাৎ ফরবিডেন লাইব্রেরিতে এসেছিল লানজান, যেখানে আসা ওর বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকে কেউ একটা তালা দিয়ে দেয়। তবুও লান অঞ্জি এসবের কোনো তোয়াক্কা না করে ওর ভিতরের বই পড়তে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই অনেক দিন পরে ওই ওশিয়ান অনেক মজা করছিল। লোটাস পন্ড থেকে ওরা অনেকগুলো লোটাস তুলে যখন ফিরছিল ঠিক তখনই ওখানে জিন জিশুয়ান আসে ওদেরকে ইনভাইট করার জন্য। ওদেরকে ইনভাইট করা হয় যে হান্ট শুটিং সেরিমনি হবে, সেখানে ওদের সবাইকেই ইনভাইট করা হয়েছে, বিশেষ করে ইয়ানলিকে। ওর মা ইয়ানলিকে দেখার জন্য ওকে যেতে আহ্বান করেছে, কিন্তু ওরা এখন এই মুহূর্তে কিছুই বলে না, শুধু বলে যে ঠিক আছে আমরা যাব। এবার জিন জিশুয়ান যখন চলে যাচ্ছিল তখন মনে হচ্ছিল ওই ওশিয়ান ওকে কিছু বলবে। জিন জিশুয়ান বলে, কিছু বলবে? ওই ওশিয়ান তখন বলে, না আর কিছু বলার নেই। এটা বলেই ওরা চলে আসে। এরপরে আমরা দেখি যে ওই জলসায় ওরা সবাই অংশগ্রহণ করেছিল, তবে ওরা যতটা সহজ এটা ভেবেছিল ততটাও সহজ ছিল না, কারণ এখানে ওয়েন ক্লানের কিছু নিরীহ মানুষদের নিয়ে আসা হয়, যাদেরকে নিশানা বরাবর দাঁড় করিয়ে দেওয়া হয় আর বলা হয় যে ওই নিশানায় যদি কেউ লাগাতে না পারে তবে একজনকে এখান থেকে মারা হবে। এটা শুনেই তো অনেক বেশি রাগ উঠে যায় আবার ওই ওশিয়ানের, তবে ল্যানজানের জন্য এবং ওর ভাইয়ের জন্যও থেমে যায়। মেঙ্গাও আবার এসব কিছু পরিচালনা করছিল। এত বর্বরতা দেখে ওই ওশিয়ান এগুলো সহ্য করতে না পারলেও এই মুহূর্তে ওকে দাঁত চেপে সহ্য করে যেতে হচ্ছিল। তখন সবাইকে ডাকা হয় যে কে এখন তীর চালাতে চায় নিশানা বরাবর। প্রথমে জিন জিশুয়ান আসে এবং ও একদম নিশানাতে লাগিয়ে দেয়। সো এখন কোনো মানুষের মৃত্যু হয়নি। যাই হোক, জিন জিশুয়ান অনেক ভালো তীরন্দাজ ছিল, বোঝাই যাচ্ছিল। সবাই জিন জিশুয়ানকে নিয়ে অনেক বেশি করতালি করতে লাগে এবং জিনজি বলতে লাগে জিন ক্লানের থেকে ভালো কোনো তীরন্দাজ আছে নাকি। ঠিক তখনই ওই ওশিয়ান সামনে আসে আর বলে, ঠিক আছে এবার আমিই দেখাবো। এটা বলে ও কালো কাপড় দিয়ে ওর চোখ বেঁধে নেয় এবং পুরো 7টা তীর নেয়, যেটা ও চোখ বাঁধা অবস্থায় ছুড়ে দেয় এবং 7টা নিশানায় গিয়ে লেগে যায়। সো বুঝতেই পারছেন চোখ বন্ধ করে 7টা তীর একবারে চালানো সেটা আসলে কত ভালো তীরন্দাজ হলে সম্ভব। এখন তো ওই ওশিয়ানের জন্য করতালি দিতে লাগে সবাই। জিন ক্লানের তোতামুখ ভোতা হয়ে গেল, কিন্তু এ যাত্রায় ওয়েন ক্লানের ওই নিরীহ লোকগুলো বেঁচে গিয়েছিল। মূলত ওদেরকে বাঁচানোর জন্যই ওই ওশিয়ান এটা করেছিল। কিন্তু এরপরে ওই ওশিয়ানের দিদির সঙ্গে আবারও ঝামেলা শুরু হয়ে যায় এবং যখনই এরা কাছাকাছি আসতো তখনই কোনো না কোনোভাবে ঝামেলা শুরু হতো। তবে ওই ওশিয়ান এবার অনেকটাই চুপ ছিল, কারণ এখানে বড়রা উপস্থিত ছিল। এখানে জিন জিশুয়ানের মা উপস্থিত ছিল, যে ইয়ানলিকে অনেক বেশি পছন্দ করেছিল। তাছাড়া জিন জিশুয়ান এবারের ঝামেলাটা বাধায়নি, এবারে ঝামেলাটা শুরু করেছিল জিনজি নামে ওর যে আরেকটা ভাই আছে সেই ভাই। তাছাড়া লাননজি এবং সবাই থাকার জন্য ও এবার চুপ করেছিল। এরপরে আমরা দেখতে পাই ও শহরের অলিতে গলিতে আবারও ড্রিঙ্ক করতে করতে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু ও যখন যাচ্ছিল ঠিক তখনই ওই পথ দিয়ে ওর অপোজিটে হেঁটে যাচ্ছিল ওয়েনচিং। ওয়েনচিং ওকে লক্ষ্য করলেও ও প্রথমে ওয়েনচিংকে দেখতে পায় না, ওয়েনচিং ওকে ধরা দেয় না। কিন্তু ওয়েনচিং যখন একটু সামনে যায় তখন কারো একটা ধাক্কায় ওয়েনচিং ওখানে পড়ে যায়, কারণ ওয়েনচিং অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তখন ওই ওশিয়ান পিছন ফিরে তাকায় আর ও এবার দেখতে পায় ওয়েনচিংকে। এরপরে আমরা দেখতে পাই লানজান ওর ভাইকে জিজ্ঞেস করে। লানজান ওর ভাইকে বলে, আমি আমার গুশো লানশেকটে একটা মানুষকে নিয়ে যেতে চাই, যে মানুষটাকে ওখানে নিয়ে গিয়ে আমি তাকে লুকিয়ে রাখতে চাই। তখন ওর ভাই বলে, তুমি যে মানুষটাকে লুকিয়ে রাখতে চাইছো সে মানুষটা হয়তো তোমার সাথে যেতেই রাজি নয়। এরপরে ওকে আমরা খুব বিমর্ষভাবে দেখি। পরের দিন দেখতে পাই যে আবারও জিন ক্লানের একটা জলসার আয়োজন করা হয়েছিল। জিন ক্লানে এখন সবসময়ই জলসা লেগেই ছিল, যেন ওরা মহা উৎসব শুরু করেছে। যাই হোক, এখানে আসেনি বৈবশিয়ান। এখন লানজানকেও অনেক বিরক্ত করতে লাগে জিনজি নামের ওই লোকটা। সে লানজানকে অনেক রিকোয়েস্ট করতে লাগে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু লানশেক্টের কেউ তো ড্রিঙ্ক করে না। লান অঞ্জি ওকে কিছু বলে না, বরং সবাই খুব বিরক্ত হচ্ছিল। ঠিক তখনই জিনজির হাত থেকে মদের কাপটা নিয়ে নেয় ওই ওশিয়ান আর বলে, ওর হয়ে আমি ড্রিঙ্ক করলাম, ঠিক আছে না? তখন ও অনেক রেগে যায় আর ওই ওশিয়ানকে বলে, তুমি অনেক বার বেড়েছো। তখন ও জিনজিকে বলে, কিন্তু আমার তোমার সঙ্গে স্পেশাল কিছু কথা আছে। তখন জিনজি ওই ওশিয়ানকে বলে, যখন শেষ হবে এই জলসা তখন কথা বলবো। ওই ওশিয়ান বলে, শেষ হতে কত দেরি?
তখন জিনজি বলে হয়তো 6 থেকে 9 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা। ওই ওশিয়ান বলে আমার মনে হয় এতক্ষণ আমি ওয়েট করতে পারবো না, তাই কথাটা আমি এখনই বলে দিচ্ছি। তুমি ওয়েননিং সহ ওয়েন ক্লানের বাকি সদস্যদেরকে কোথায় লুকিয়ে রেখেছো এবং তাদের কোথায় বর্বরভাবে আঘাত করেছো? ঠিক তখনও বলে যে আমি জানি না। জিনজির এই কথা শুনে বই ওশিয়ানের আরও রাগ হয়ে যায় আর বলে তুমি তাদেরকে নিষ্ঠুরভাবে মারধর করেছো কেন? তারা কি অন্যায় করেছে? তখন জিনজি বলে ওরা ওয়েন ক্লানের লোক, তাই ওরা মৃত্যু ডিজার্ভ করে। ঠিক তখন জিন লিডার বলে তোমরা থামো, তোমরা টিনেজাররা খুব দ্রুতই রেগে যাও। আমার সঙ্গে বলো বই ওশিয়ান, তুমি এখানে বসো, তারপরে আমরা এ বিষয়ে নিয়ে আলোচনা করব। তখন ও বলে জিন লিডার আমি এখানে বসতে আসিনি, আমি আসলে শুনতে এসেছি যে ওয়েন ক্লানের নিরীহ মানুষদের উপরে যে নিষ্ঠুর অত্যাচার করা হচ্ছে সেটা কি ঠিক? আমি এখন জানতে চাই তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তখন ওয়েন ক্লানের ওই লোক বলে তোমার কাছে আমারও একটা প্রশ্ন আছে। তুমি সেদিন যে ওয়েন রুহানকে মারতে গিয়েছিলে তখন যে যন্ত্রটা তুমি ইউজ করেছিলে ওই যন্ত্রটা আসলে কি? তখন ওই ওশিয়ান বলে আপনি কি বলতে চান? ওটা স্টিজিয়ান টাইগার সিল, যেটা আমি বানিয়েছি। জিন লিডার বলে আমরা সবাই জানি যে ইং আয়রনের এক পিস এখনও মিসিং, তাহলে ওই এক পিসটা কোথায় গেল? তখন ওই ওশিয়ান বলে তার মানে আপনি কি বোঝাতে চান যে ওই এক পিস কি আমি চুরি করেছি? এটাই কি আপনি বলতে চাইছেন? ঠিক আছে, তাহলে আপনার কাছে আমারও একটা প্রশ্ন আছে। সেটা হলো যখন ওয়েন ক্লানের পতন হলো তারপর থেকে মনে হচ্ছে ন্যাচারালি আপনি ওয়েন ক্লানের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। যেসব কাজ আগে ওয়েন ক্লান করতো সেসব কাজ এখন আপনি করছেন। কেন এমনটা করছেন? মনে হচ্ছে ওয়েন ক্লানের সেই দিনগুলো আবারও ফিরে এসেছে। ঠিক তখন ওই জিনজি আবার রেগে যায় আর বলে তুমি কি বলছো? তুমি কিছু ভেবে বলছো? ওই ওশিয়ান তখন বলে নিরীহ মানুষদের উপর অত্যাচার করা এটা কি কোনো জাস্টিস? তখন জিনজি বলে অবশ্যই। তখন ওই ওশিয়ান বলে ঠিক আছে, এখন আমি তোকে মেরে দেবো, দেখি এটাও জাস্টিফাই হয় কিনা। এটা বলে যখন ওর বাঁশিতে হাত দেয় তখন সবাই অনেক বিচলিত হয়ে পড়ে। তখন লানজান বলে বইয়িং তুমি থামো, পিছন থেকে সবাই ওকে থামাচ্ছিল। জিন লিডার তখন ওকে বলে ওই ওশিয়ান তুমি কি ভেবেছো? তুমি কি এখানে সবাইকে মেরে ফেলবে নাকি? তখন ওই ওশিয়ান বলে আমি যদি সবাইকে মেরে ফেলতে চাই কার সাধ্য আছে আমাকে থামাবে? কার এত বড় সাহস আছে যে ওই ওশিয়ানকে থামাবে? যদি তার সাহস থাকে তবে সে আমার সামনে আসুক। ওই ওশিয়ানের বাঁশি দিয়ে তখন অনেক কালো ধোঁয়া বের হচ্ছিল, বোঝাই যাচ্ছিল যে ওর অনেক রাগ হচ্ছে। ও বলে তোমরা সবাই জানো আমার ধৈর্য অনেক কম, তাই এখন আমি 3 পর্যন্ত গুনবো। এর ভিতরে যদি জিন না বলে ওয়েন্ডিংকে ও কোথায় নিয়ে গিয়েছে তাহলে আমার সিদ্ধান্ত আমিই নিব। ও এবার গুনতে লাগে 1, তারপরে যখন 2 বলে তারপরে ওর দিকে অনেক ভয়ানকভাবে তাকিয়ে থাকে। সবাই অনেক ভয় পাচ্ছিল। জিন নিজেও ভয় পেয়ে যায়। তখন জিন লিডার ওকে বলে দিতে। তখন ও বলে ওরা কুয়েন্সি রোডের দিকেই আছে, মাত্র কয়েকজনই তো মানুষ, তোমার যদি মনে হয় ওদেরকে নিবে যাও গিয়ে ধরো। ওই ওশিয়ান বলে এই সামান্য কথাটা আগে বলে দিলেই পারতে, তাহলে সবারই এত সময় নষ্ট হতো না। এটা বলে ও বেরিয়ে আসে। কিন্তু জিন লিডারের তখন প্রচণ্ড রাগ হতে লাগে আর ও নিজের সামনে থাকা যে টেবিলটা ছিল সেটি পুরোই গুঁড়িয়ে দেয়। এদিকে জিয়ান চিংয়েরও কিন্তু অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ ও অপমানিত হয়ে গিয়েছে। এরপরে ওয়েন চিংকে নিয়ে সেই জায়গায় চলে আসে ওই ওশিয়ান। এখানে তো একদম লাশের মাতম ছিল, একটার পর একটা লাশ চারিদিকে। কোথাও ওরা ওয়েননিংকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে একটা জায়গায় ওরা ওয়েননিংকে দেখতে পায়। ওয়েননিংকে একদম মেরে ফেলা হয়েছিল, তবে ওয়েননিং তখনও পুরোপুরি মরে যায়নি, শুধু ওর স্পিরিচুয়াল এনার্জি নিয়ে নেওয়া হয়েছিল। তখনই বাঁশি বাজাতে লাগে ওই ওশিয়ান। ওয়েননিং ওই বাঁশির শব্দ শুনেই উঠে দাঁড়ায়, কিন্তু হঠাৎ করে ও মৃত মানুষ থেকে কিভাবে জীবিত হয়ে গেল তা কেউ বুঝতে পারে না। এবার এটা কিন্তু নিজেও বুঝতে পারে না ওই ওশিয়ান। ও তো বাঁশি বাজাচ্ছিল ওখানে যারা অত্যাচার করছিল তাদেরকে ভয় দেখানোর জন্য। ওই বাঁশির শব্দ শুনেই উঠে আসে ওয়েননিং, তখনও কোনো রকমে ওয়েননিংকে থামিয়ে নেয়। এদিকে আমরা লানজানকে দেখতে পাই যে ছাতা মাথায় দিয়ে এই রোডে এসেছিল। লানজান যখন এখানে আসে তখন ও কিছু মানুষকে পালিয়ে যেতে দেখে, যারা ছিল জিন ক্লানের লোকজন। এরপরে ওই ওশিয়ান বৃষ্টিতে ভিজতে ভিজতে আসে। ওই ওশিয়ানকে দেখে লানজান তখন ওই ওশিয়ান বলে তোমার মনে নেই আমরা দুজন একসঙ্গেই শপথ করেছিলাম যে সবসময় নিপীড়িত মানুষের সাথে থাকব, তাদেরকে হেল্প করব। তাহলে আজকে কেন তুমি সেটা ভুলে যাচ্ছ? আমার জীবনের লক্ষ্য তো ওটাই, আমি সবসময় যারা দুস্থ অসহায় সেসব মানুষদের হেল্প করব। লান অনজি, তুমি যদি আজকে আমাকে না যেতে দাও তাহলে আমাকে লড়াই করে এখান থেকে যেতে হবে। তুমি কি সেটাই চাও?
তখন লানজান সরে দাঁড়ায় আর ওদেরকে যাওয়ার সুযোগ করে দেয়। ওরা সবাই পাশ কাটিয়ে চলে যায়। লানজান তখনও ওখানে ঠায় দাঁড়িয়ে থাকে। ও আজকে চাইলেই আটকাতে পারতো ওই ওশিয়ানকে, কিন্তু ও আটকায়নি, বরং ওর চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এখান থেকে আমরা বুঝতে পারি আসলে ভালো মন্দের ফারাকটা। যারা ভালো মানুষের মুখোশ পরে আছে তারাই কিন্তু মেইন শয়তান, আর যাকে সবাই কালো ভাবছে সেই আসলে গরিব, দুঃখী এবং ভালো মানুষদের জন্য চিন্তা করে। এরপরে ওরা সবাই বিউরিয়ালস মাউন্টের দিকে আসতে লাগে। তখন ওয়েন ক্ল্যানের লোকজন বলে, ওই ওশিয়ান, তুমি আমাদের কোথায় নিয়ে এসেছো? এটা তো বিউরিয়াল মাউন্টস, এখানে কি কেউ বাঁচতে পারে? ওই ওশিয়ান তখন বলে, কেন বাঁচতে পারবে না? আমি এর আগে 3 মাস এখানে থেকেছি এবং ইলিংয়ের এই জায়গাটা পুরোপুরিভাবে একটা নিষিদ্ধ জায়গা বলেই জানা হয়। এরপরে মেং আও এখন সব লিডারদের উদ্দেশ্যে বলে দেয় ওই ওশিয়ান আজকে ঠিক কী করেছে। ওই ওশিয়ান ওয়েন ক্ল্যানের সমস্ত লোকজনকে নিয়ে চলে গিয়েছে, যেসব লোকজনরা অপরাধী ছিল। তাছাড়া ও জিন ক্ল্যানের অনেক মানুষকে মেরেছে এবং ও এখন ওদেরকে নিয়ে গিয়েছে ইলিংয়ের মাউন্টেইনে, বিউরিয়াল মাউন্টস, এবং সেখানে ও কিছু তালিসমানও করে দিয়েছে যাতে অন্য লোক না ঢুকতে পারে। তখন জিয়াং চ্যাং ওর হয়ে সরি বলে, কিন্তু তখন জিন লিডার বলে ওর হয়ে সরি বলার কিছু নেই, সে অপরাধী। জিয়াং চ্যাং বলে যেসব লোকদেরকে বাঁচিয়েছে ওই ওশিয়ান ওরা আসলেই নিরপরাধ। ওয়েন সিং এবং ওয়েন নিং তারা কখনো কোনো মানুষের ক্ষতি করেনি, কিন্তু ওর কথায় সবাই হাসতে লাগে। তখন আবার জৌজিনও বলে, আমিও ওদেরকে চিনি, ওরা কখনো কারো ক্ষতি করেনি। তারপরে জিয়াং চ্যাংয়ের মাথাটা বিগড়ে দেওয়ার জন্য এবার বলতে লাগে জিন লিডার যে জিয়াং চ্যাংকে তো কখনো পাত্তাই দিত না ওই ওশিয়ান, ও সবসময় নিজেকে সুপিরিয়র ভাবতো। আমি তো শুনেছি ও নাকি জিয়াং চ্যাংয়ের পিছনে বলতো, আরে জিয়াং চ্যাংকে তো আমি পাত্তাই দিই না, ওকে আবার গোনার ভিতরে কিছু আছে নাকি? তখন লানজান বলে, কই, এমনটা তো আমি কখনো শুনিনি। সবাই বলছে তারা শুনেছে, আমি এমনটা কখনোই শুনিনি। ওই ওশিয়ান এমন মানুষ নয় যে পিছনটাতে এরকম বলবে। তাছাড়া ও জিয়াং চ্যাংকে কখনো ডিসরেসপেক্টও করেনি। এবার তখন লানজানকে বিপদে ফেলার জন্য ওরা বলতে লাগে, তুই নাকি ওই রোডে তখন গিয়েছিলে, তুমি যাওয়া সত্ত্বেও ওই ওশিয়ান ওদেরকে নিয়ে পালিয়ে যেতে পারে কিভাবে? মানে ওকেই এবার ওরা কোণঠাসা করে ফেললো। ইভেন সবাই এখন ওই ওশিয়ানকে নিয়ে অনেক সমালোচনা করতে লাগে, ও নাকি সবাইকে নির্বিচারে মেরেছে। তখন মিয়ান মিয়ান নামের একটা মেয়ে বলে, ওই ওশিয়ান কখনো কাউকে নির্বিচারে মারেনি। যখন যুদ্ধক্ষেত্রে মানুষ যুদ্ধ করে তখন কিন্তু মানুষ নির্বিচারেই মানুষ মারে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ তো করতেই হবে। মিয়ান মিয়ানের কথা শুনে সবাই মিয়ান মিয়ানকে অনেক কথা শোনাতে লাগে। মিয়ান মিয়ান তখন বলে, আমার মনে হয় ওই ওশিয়ানই ভালো, আপনারা সবাই যা বলছেন সেটাই কি ঠিক? ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাব, জিন ক্লানে থাকার আমার আর কোনো প্রয়োজন নেই। এটা বলে নিজের জামা কাপড় ওখানে ফেলে দিয়ে ও সোজা চলে যায়, কারণ এই সব লোকগুলো যে কতটা খারাপ তা ওর বোঝা হয়ে গিয়েছে। তখন ওই জলসা ছেড়ে উঠে আসে লান অঞ্জে নিজেও। ওর নিজের অনেক চিন্তা হচ্ছিল, ওকে দেখে চিন্তা হচ্ছিল ওর ভাই লান জিসানের। যাই হোক, এরপরে ওর চাচা লান কুরান অনেক বকাঝকা করে লানঞ্জিকে আর বলে, তুমি সিক্রেট প্যাভিলিয়নে ঢুকেছিলে, তোমাকে আমি কিছু বলিনি, কিন্তু বৈবশিয়ানকে তুমি যেতে দিলে। তুমি ওখানে থাকা সত্ত্বেও কিভাবে বৈবশিয়ানকে তুমি যেতে দিতে পারো? তুমি একটার পর একটা অন্যায় করেই যাচ্ছ। এখন তুমি জানো এর ফলাফল কতটা ভোগ করতে হবে তোমাকে? সারা জীবন রুলসের ভিতরে থেকে তুমি কি এগুলোই শিখেছ? এদিকে আমরা দেখতে পাই ওর দিদিকে। বৈবশিয়ানের দিদির সঙ্গে কথা বলতে এসেছি জিন জিশুয়ান এসে বলে যে ওশিয়ানের জন্য আপনি একদম চিন্তা করবেন না, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার সঙ্গে সারা জীবন থাকব। এবং দেখা যায় জিন জিশুয়ান এখন ওকে ভালোবেসে ফেলেছে। দূর থেকে ওদের দুজনকে একসঙ্গে জিয়াং চ্যাং দেখে ভাবতে লাগে। এরপরে আমরা দেখতে পাই যে এখানে এসে একটা কেভের ভিতরে রেখেছিল ওয়েননিংকে ওশিয়ান। ওয়েননিংকে তাবিজ কবজ দিয়ে একদম মুড়িয়ে রেখেছিল, তবে ওয়েননিং আস্তে আস্তে ইমপ্রুভ করছিল। এদিকে ওরা সবাই বাসাবাড়িও ঠিক করছিল, কারণ এখানে তো বেঁচে থাকতে হবে। ইভেন ওরা জমি চাষও করছিল। আর এখানে সুন্দর একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ইউয়ান। এত কিছুর ভিতরে এই ইউয়ানের সাথে কথা বলে সবথেকে সুন্দর সময় কাটতো ওশিয়ানের। কিন্তু তখন এখানে আসে জিয়াং চ্যাং তার কিছু লোকজনকে নিয়ে ওশিয়ানের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সবাইকেও ভিতরে ঢুকতে না দিয়ে নিজেই ভিতরে ঢোকার পথে ওর পার্পল লাইট দিয়ে তালিসমান ভেঙে ভিতরে আসে। এসে দেখে এখানে বাড়ি বানানো হচ্ছে। ওকে দেখেই অনেক খুশি হয়ে যায় ওশিয়ান। আর ওশিয়ানকেও বলে, এগুলো কি হচ্ছে?
এই টেরিবল প্যালেসে কি কোনো মানুষ থাকতে পারে? তুমি কি পাগল হয়ে গিয়েছো ওইবশিয়ান? তখন ওইবশিয়ান ওকে বলতে লাগে অবশ্যই থাকতে পারে, তুমি দেখতে পারছো না? এরপরে ওকে ভিতরে নিয়ে আসে, ওর মৃত পরী দেখাতে লাগে। এখানে ওয়েননিংকে দেখানো হয়। ওয়েননিংকে এই অবস্থায় দেখে তখন ও বলে যে এ তো পাপেট হয়ে গিয়েছিল, একে নাকি তুমি পাপেট বানিয়েছো। তাহলে তোমার আর ওয়েনরুহানের ভিতরে কি কোনো পার্থক্য থাকলো? ও তো মরে গিয়েছে, মরার পরে তুমি ওকে পাপেট বানিয়েছো, যেমনটা ওয়েনরুহান সবসময় বানাতো। জিন ক্লানের সবাই বলছে, ইভেন সব ক্লানের লোকজনই বলছে যে তুমি মানুষকে পাপেট বানিয়ে ফেলছো, যেমনটা ওয়েনরুহান বানাতো। এটা শুনে ওয়েবশিয়ান বলে ও তো মরে যায়নি, ওয়েননিং বেঁচে আছে। তার মানে কি তুমিও ভাবো যে হারিয়ে যাওয়া ওই এক পিস ইন আয়রনটা আমিই নিয়েছি? তখন ওর দিকে তাকিয়ে পড়ে জিয়াং চ্যাং, আর ও জিয়াং চ্যাং এর দিকে তাকিয়ে পড়ে। এর সাথেই শেষ করছে দ্য আনটেমের 4 পার্টের গল্প। আপনারা প্লিজ ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যথাসম্ভব লাইক করবেন। কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।